প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। আমি বিগত বেশ কিছুদিন ধরে ইউটিউবে মোটিভেশনাল এবং ওয়ান্ডার্স অফ নেচার, তার সঙ্গে সঙ্গে আমার বিভিন্ন রকমের শিক্ষা দীক্ষা বা বিভিন্ন রকমের অভিজ্ঞতার কথা আমার বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি। তো আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যে কয়েকটা ভিডিও আমি পাঞ্চ করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে আপনারা খুব সহজেই একটা ক্লিকের মাধ্যম দিয়ে এই ভিডিওগুলোকে খুব সহজে দেখতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে এনকারেজ করব ভিডিওগুলো দেখার। আশা করি খুব ভালো লাগবে। মোটিভেশনাল থেকে শুরু করে, ইন্সপিরেশনাল থেকে শুরু করে, এডুকেশনাল থেকে শুরু করে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়ান্ডার্স অফ নেচার, আর তার সঙ্গে সঙ্গে আমার লাইফের সঙ্গে জড়িত, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে জড়িত বিভিন্ন বিষয়, যেগুলো আপনাদেরকে খুবই বেশি পরিমাণে মোটিভেট করবে। আর সেগুলো দেখার জন্য অনুরোধ রইল। একটি লেক যেখানে পা দিলেই মৃত্যু, আর মৃত্যু মানেই আপনার শরীর পাথরে পরিণত হবে। পাখি, বাদুড় এবং ছোট স্তন্যপায়ী প্রাণী যে একবার এই লেকের জলে পড়েছে, ফিরেছে নিথর এক ভাস্কর্যে রূপান্তরিত হয়ে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই লেক এখনও জীবন্ত, নিঃশব্দে মৃত্যুর জাল বিছিয়ে আছে। এই লেকের মধ্যে এমন কি রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞান এখনো পর্যন্ত পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আজ আমরা উন্মোচন করব পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় লেকের কথা, যা প্রতি মুহূর্তে আপনাকে মোহিত করবে। চলুন শুরু করি। এই অদ্ভুত লেকের নাম লেক ন্যাট্রন। লেক ন্যাট্রন অবস্থিত আফ্রিকার তানজানিয়ায়। লেক ন্যাট্রনকে দেখলে মনে হবে এটা অন্য গ্রহের অংশ। চারিদিকে নিঃশব্দ লালচে রং, যেন কেউ এক বিরাট রক্ত সাগর এঁকেছে পৃথিবীর মানচিত্রে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু, রহস্য এবং অজানা আতঙ্ক। এ যেন প্রকৃতির হাতে বানানো এক মৃত্যু মেশিন। যখন অনেক পাখি আকাশে ওড়ে, তখন তারা ভাবতেই পারে না এর নিচে লুকিয়ে আছে এমন এক লেক, যেখানে নামলেই তাদের জীবন শেষ। যে প্রাণী একবার এই লেকের জলে পড়ে, কয়েক ঘন্টার মধ্যে তার দেহ শুকিয়ে যায়। তার দেহে জমে সাদা সাদা লবণের স্তর। এই লেকের জলে আছে সোডিয়াম কার্বনেট, যা প্রাচীন মিশরীয় সভ্যতায় মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। এই লেকের জলের পিএইচ এর লেভেল 10.5-এর কাছাকাছি। এতটাই ক্ষারীয় যে মানুষের চোখ অথবা ত্বকে পড়লে সঙ্গে সঙ্গে চামড়া পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই লেকের কাছে বেশ কিছু জীবন্ত আগ্নেয়গিরি থাকার কারণে এই লেকের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। এ যেন আগুন আর বিষের এক সংমিশ্রণ, যা পাশাপাশি বয়ে চলেছে এই লেকের জলে। ফটোগ্রাফার নিক ব্রান্ট যখন প্রথমবারের জন্য এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন, তখন তিনি নিজেই বিশ্বাস করতে পারেননি এসব মৃতদেহ নয়, যেন কোনো এক ভাস্কর্য। কিন্তু আপনি অবাক হবেন, এই মৃত্যু লেকই আবার কয়েক হাজার ফ্লামিঙ্গোর জন্য আশ্রয়স্থল। এই পাখিরা এখানে ডিম পাড়ে, বাচ্চা ফোটায় এবং নিরাপদে বাস করে, কারণ এই বিষাক্ত লেকের জলে কোনো শিকারী টিকে থাকতে পারে না। প্রকৃতির এই বৈপরীত্য বুঝিয়ে দেয়, যেখানে অন্যদের জন্য মৃত্যু, সেখানেই কারোর জন্য জীবন। লেক ন্যাট্রন শুধু একটি লেক নয়, এটি প্রকৃতির এমন এক রহস্য যেখানে সৌন্দর্য আর মৃত্যু পাশাপাশি হাঁটে। বিজ্ঞানের কারণ বিশ্লেষণ করেছে, কিন্তু এর প্রভাব, এমনকি এর রং এবং প্রাণী বেছে নেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তোলে। এটা হলো সেই জায়গা যেখানে পৃথিবীর নিয়ম ঠিকঠাক কাজ করে না। এই লেক এখনো আছে, নিঃশব্দে দাঁড়িয়ে আছে প্রাণহানির সাক্ষ্য নিয়ে। তবে প্রশ্ন উঠেছে, এমন জায়গা কি পৃথিবীতে আরও আছে? আমরা কি আদৌ প্রস্তুত প্রকৃতির এমন রহস্য জানার জন্য? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা এমন
রহস্যময় সত্য নিয়ে ফিরব পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। আপনি কি কখনো এমন প্রাণী দেখেছেন যার শরীর এতটাই স্বচ্ছ যে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন পর্যন্ত দেখা যায়? আর যদি আপনি এই প্রাণীটিকে হাতে নেন, তাহলে আপনার অনুভূতি হবে আপনি হাতে কোনো কাঁচের টুকরো অথবা হীরের টুকরোকে নিয়েছেন। আসুন পরিচিত হই প্রাকৃতিক বিস্ময় গ্লাস ফ্রগের সঙ্গে। গ্লাস ফ্রগ এক অবিশ্বাস্য জীব যা ট্রপিক্যাল রেনফরেস্টের গভীর জঙ্গলে লুকিয়ে থাকে। এর স্বচ্ছ ত্বক থেকে শুরু করে আশ্চর্য রকম বেঁচে থাকার কৌশল একে প্রকৃতির কাছে এক অনন্য উদাহরণ হিসাবে এবং আমাদের কাছে এক বিস্ময়কর জীব হিসাবে উপস্থাপন করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। গ্লাস ফ্রগ, যার বিজ্ঞানসম্মত নাম হেলিনেব্যাট্রিসিয়াম ভালেরিওই, এটি সেন্ট্রালিডি পরিবারের অন্তর্গত, আকারে অত্যন্ত ছোট, একটি কয়েনের মতো। এর আয়তন 3 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই বিস্ময়কর প্রাণীটির দেখা মেলে সেন্ট্রাল আমেরিকা এবং সাউথ আমেরিকার ট্রপিক্যাল রেনফরেস্টের গভীর জঙ্গলে। মূলত ইকুয়েডর, কলম্বিয়া, কোস্টারিকার মতো দেশগুলির আর্দ্র ঘন জঙ্গলে এদের আদর্শ বাসস্থান। এই ঘন জঙ্গল শুধুমাত্র তাদের বাসস্থান সুনিশ্চিত করে না, এই ঘন জঙ্গল তাদের খাদ্য এবং সুরক্ষাকেও সুনিশ্চিত করে। গ্লাস ফ্রগ নামটি এসেছে তাদের স্বচ্ছতার জন্য। বিশেষ করে তাদের পেটের কাছের অংশটা এতটাই স্বচ্ছ যে পেটের মধ্যে থাকা হৃৎপিণ্ড, যকৃৎ, অন্ত্র পরিষ্কারভাবে দেখা যায়। শুধু দেখাই যায় না, সেই অঙ্গগুলি কি কাজ করে তাও পরিষ্কারভাবে দেখা যায়। অবাক হলেন? অবাক হলেও এটি বিস্ময়কর এবং এটি বিস্ময় কিন্তু সত্যি। বিজ্ঞানীরা মনে করেন তাদের এই স্বচ্ছতা তাদেরকে এই প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে বা অভিযোজন করতে ভীষণভাবে সাহায্য করে। তাদের এই স্বচ্ছতা তাদেরকে ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ তৈরি করে পাতার সঙ্গে মিশে যেতে সাহায্য করে, যাতে অন্যান্য প্রাণীরা তাদেরকে আক্রমণ করতে না পারে। তাদের পিঠে রয়েছে চুন সবুজ রং, যা পাতার সাথে খুব সহজেই তাদেরকে মিশে যেতে সাহায্য করে। এবার যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব, সেটি আপনি আরো বিস্মিত হবেন। গ্লাস ফ্রগের পিতৃত্ব। পৃথিবীর যে কোনো পিতৃত্বের চেয়ে গ্লাস ফ্রগের পিতৃত্ব একটু ভিন্ন স্বাদের। স্ত্রী গ্লাস ফ্রগরা পাতার উপরে ডিম পাড়ে। সেই ডিমগুলিকে তা দিয়ে বাচ্চা ফোটানো এবং সেই ডিমগুলিকে রক্ষা করার দায়িত্ব থাকে মেল গ্লাস ফ্রগ বা পুরুষ গ্লাস ফ্রগের। পুরুষ গ্লাস ফ্রগরা শুধু ডিমগুলি থেকে তা দিয়ে বাচ্চা ফোটায় না, সেগুলিকে অতি সন্তর্পণে এবং খুব সুন্দরভাবে সংরক্ষণ করে। যে কোনো রকমের বহি আক্রমণ, শত্রুদের আক্রমণ এবং প্রতিকূল পরিস্থিতি থেকে সেই ডিমগুলিকে বাঁচানোর জন্য মেল গ্লাস ফ্রগের ইউনিক কিক যথেষ্ট। ইয়েস, ইউনিক কিক। এমন লাথি তারা ছুটতে পারে যে কোনো প্রাণীরাই সেই ডিমের ধারে কাছে পৌঁছাতে পারে না। স্ত্রী গ্লাস ফ্রগরা যে পাতার উপর ডিম পাড়ে, সেই পাতার গাছগুলি জলাশয় বা নদীর ধারে কাছে অবস্থিত হয়, কারণ ডিম ফুটে বাচ্চাগুলো বেরোনোর সঙ্গে সঙ্গেই ব্যাঙাচিরা সেই জলের মধ্যে লাফ মারে। এটি তাদের টিকে থাকার এক অনন্য কৌশল। বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে গ্লাস ফ্রগের ভূমিকা অনবদ্য। তারা ছোট ছোট পোকামাকড় খেয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। একই রকম ভাবে খাদ্য শৃঙ্খল বজায় রাখার জন্য তারা বড় প্রাণীদের খাদ্য হিসেবে বিবেচিত হয়। এদের কাঁচের মতো স্বচ্ছ শরীর থেকে শুরু করে অবিশ্বাস্য টিকে থাকার কৌশল, গ্লাস ফ্রগ প্রকৃতির কাছে এক সৌন্দর্য এবং রহস্যের অনন্য উদাহরণ। গ্লাস ফ্রগ শুধুমাত্র বৈজ্ঞানিক বিস্ময় নয়, এটি প্রাকৃতিক সৃষ্টিশীলতা এবং আমাদের গ্রহের বিস্ময়গুলিকে লালন করার ক্ষেত্রে এক প্রয়োজনীয়তার প্রতীক। দুঃখজনকভাবে বন উজাড় হয়ে যাওয়া, বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া, জলবায়ুর পরিবর্তন এবং দাবানল এই প্রাণীদের জনসংখ্যার ক্ষেত্রে বিরাট হুমকি। প্রাকৃতিক বিস্ময় এবং অতি লাজুক এই প্রাণীর বাসস্থান সংরক্ষণ এবং তাদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গ্লাস ফ্রগ সম্পর্কে জেনে যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে এই অসাধারণ প্রাণী সম্পর্কে সকলে জানতে পারে।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপে রাখবেন যাতে আরও প্রাকৃতিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। প্রিয় দর্শক বন্ধুরা, প্রাকৃতিক বিষয় এবং রসে ভরপুর এই পৃথিবী সম্পর্কে জানতে আমাদের প্লেলিস্ট ওয়ান্ডার্স অব দি ওয়ার্ল্ড, নেচার, সায়েন্স অ্যান্ড ইউ দেখতে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ। ভাবুন তো, আপনি একটি ঘরে ঢুকেছেন আর ঘরে ঢুকে এমন গন্ধ পেয়েছেন যা পচা পেঁয়াজ, ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত মোজা অথবা ময়লা আবর্জনা পচে যাওয়ার মতো গন্ধ। আর এখন ভাবুন, সেই দুর্গন্ধযুক্ত ধন সম্পদ কিনে লোকেদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে আর লোকেরা দাবি করছে এটা নাকি ফলের রাজা। আপনি বিস্মিত হলেন, আর বিস্মিত হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি ফলের রাজা বলতে চেনেন আমকে। আর আজকে আমরা জানবো পৃথিবীর ফলের রাজা এবং পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ফল ডুরিয়ানকে। কিভাবে এই দুর্গন্ধযুক্ত এবং কাঁটাযুক্ত ফল মানুষকে দুই ভাগে বিভক্ত করেছে এবং কেন এই ফল এত বিশেষ, তার রহস্যের ইতিহাস আজকে আমরা উন্মোচন করব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। ডুরিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় একটি ফল, যাকে ফলের রাজা বলা হয় এর অনন্য স্বাদ এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য। ডুরিয়ান শুধুমাত্র একটি ফল নয়, এটি একটি প্রাকৃতিক বিস্ময়। থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত যুগ যুগ ধরে এই ফল উৎসব, মিষ্টি এবং লোককথায় সমানভাবে সম্মানিত। ডুরিয়ান মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণে প্রচুর জাতির পাওয়া যায়। ডুরিয়ান, যার বিজ্ঞানসম্মত নাম ডুরিও জিবেথিনাস। আপনি কি জানেন ডুরিয়ান শব্দটি এসছে মালয় শব্দ ডুরি থেকে, যার অর্থ হলো কাঁটা। এই ফলের বাইরের শক্ত কাঁটাযুক্ত আবরণ প্রাচীন অস্ত্রের মতো দেখতে, যা 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং 3 কেজি পর্যন্ত ওজন হতে পারে। একটি মজার বিষয় হলো 2019 সালে থাইল্যান্ডে একটি ডুরিয়ান ফলের নিলাম হয়েছিল, যে নিলামে ডুরিয়ান ফলটির দাম হয়েছিল $48,000। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটি ডুরিয়ান ফলের দাম ছিল $48,000। আপনি অবাক হলেন, কারণ একটি ফল কত গুরুত্বপূর্ণ এবং কত দামি হলে এত বিপুল পরিমাণ তার দাম হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডুরিয়ানের গন্ধ। ডুরিয়ান পৃথিবী বিখ্যাত তার তীব্র ঝাঁঝালো গন্ধের জন্য। আসলে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বিমানবন্দর, হোটেল এবং গণপরিবহনে ডুরিয়ান সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এর গন্ধকে পচা পেঁয়াজ, সালফার এবং ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত মোজার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। 2020 সালে অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিকে খালি করতে বলা হয়েছিল। ভাবা হয়েছিল সেখানে গ্যাস লিক করেছে। পরবর্তীকালে দেখা যায় এটি কোনো গ্যাস লিকের ঘটনা ছিল না, এটি ছিল একটি ব্যাগে রাখা ডুরিয়ান ফলের গন্ধ। কিছু লোক ডুরিয়ানের গন্ধকে অসহ্য বলে মনে করে, আবার কিছু লোক এই গন্ধকে স্বর্গীয় গন্ধ বলে মনে করে। আপনি ভালোবাসুন বা ঘৃণা করুন, ডুরিয়ানকে উপেক্ষা করা আপনার পক্ষে সম্ভব নয়। গন্ধ সত্ত্বেও ডুরিয়ান একটি উপাদেয় খাবার এবং সুপারফুড হিসেবে বিবেচিত হয়। এর ক্রিমি টেক্সচার এবং মিষ্টি নোনতা স্বাদ, তার সঙ্গে সঙ্গে বাদামি বর্ণ বা হলুদ বর্ণ এটাকে অনন্য ফল হিসেবে তুলে ধরেছে। কেউ কেউ মনে করেন এটি ভ্যানিলা, ক্যারামেল এবং আমন্ডের ছোঁয়ার মিশ্রণ। ডুরিয়ান পুষ্টিগুণে ভরপুর। ডুরিয়ানে রয়েছে ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ফাইবার, আয়রন, ভিটামিন 6 এর মতো গুরুত্বপূর্ণ উপাদান। তার সঙ্গে রয়েছে প্রাকৃতিক যৌগ, যা মানুষের মনকে ভালো করতে সাহায্য করে এবং মানসিক অবসাদ বা মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রথাগত চিকিৎসায় ডুরিয়ানকে উষ্ণ ফল হিসেবে ব্যবহার করা হয়। মূলত শক্তি বৃদ্ধির কাজে ডুরিয়ানের জুড়ি মেলা ভার। কিছু কিছু সংস্কৃতিতে ডুরিয়ানকে প্রাকৃতিক এফ্রোডিসিয়াক বলে বিশ্বাস করা হয়। ডুরিয়ান শুধুমাত্র একটি ফল নয়, ডুরিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার গর্ব। থাইল্যান্ডে ডুরিয়ান উৎসব হয়, যেখানে বিভিন্ন প্রজাতির সেরা ডুরিয়ানগুলোকে দেখানো হয়। একই রকমভাবে ইন্দোনেশিয়াতে ডুরিয়ান উৎসব হয়,
ডুরিয়ানের প্যানকেক ইন্দোনেশিয়াতে ভীষণ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে টেম্পুয়াক নামে একটি ফার্মেন্টেড পেস্ট খুব জনপ্রিয় ইন্দোনেশিয়াতে। তো কথাতেও ডুরিয়ান সমানভাবে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ। একটি কিংবদন্তি আছে, এক রাজা তার প্রেমিকাকে প্রভাবিত করার জন্য ডুরিয়ান উপহার দিয়েছিলেন। সেই প্রেমিকা নাকি রাজাকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু ডুরিয়ানকে ভালোবেসে ফেলেছিলেন। তবে মজার ব্যাপার হলো সবাই ডুরিয়ানকে সহ্য করতে পারে না। প্রথমবারের স্বাদ গ্রহণকারীরা এটাকে ভালোবাসা এবং ঘৃণার অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। কেউ কেউ মুখে নিয়ে সঙ্গে সঙ্গে থু থু করে এটাকে ফেলে দেন, আবার কেউ কেউ এর জটিল স্বাদে মুগ্ধ হন। তাহলে কি মনে হয়, ডুরিয়ান কি শুধুমাত্র দুর্গন্ধযুক্ত বিপর্যয়, নাকি একটি প্রাকৃতিক উপহার? আপনি কৌতূহলী হন বা বিরক্ত হন, বা ডুরিয়ানকে টেস্ট করতে চান? ডুরিয়ান কিন্তু কখনো আলোচনা বন্ধ করে না। আপনি কি কখনো ডুরিয়ানকে টেস্ট করে দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন তথ্য সমৃদ্ধ এবং বিস্ময়কর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ। আপনি কি এমন প্রাণীর কথা শুনেছেন যে প্রাণী 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ঘুমিয়ে থাকে, বিষাক্ত পাতা খেয়ে বেঁচে থাকে, জল পান করে না বললেই চলে, জন্মের পরে বাচ্চাগুলিকে পেটের থলিতে করে নিয়ে ঘুরে বেড়ায়? আপনি নিশ্চয় ভাবছেন আমি উট অথবা কাঙ্গারুর কথা বলছি, কিন্তু না, প্রকৃতির অনন্য সৃষ্টি এবং অনন্য জীব কোয়ালার কথা বলছি। কোয়ালা প্রকৃতির এক বিস্ময়কর জীব, যা দেখতে টেডি বিয়ারের মতো কিউট। এদের নিরীহ মুখের আড়ালে এমন অজানা তথ্য লুকিয়ে আছে যা শোনার পরে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। আজকে আমরা জানব কোয়ালাদের জীবনের চমকপ্রদ কাহিনী, যা শুনলে আপনিও চমকে উঠবেন। চলুন শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। কোয়ালা, যার বিজ্ঞানসম্মত নাম ফাস্কোলাক্টোস সিনেরিউস, এদের দেখা মেলে অস্ট্রেলিয়ায়। এদের দেখা মেলে শুধুমাত্র অস্ট্রেলিয়ায়, মূলত পূর্ব এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার কিছু নির্দিষ্ট অঞ্চলে, যেমন কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায়। কোয়ালারা ইউক্যালিপটাস বন ছাড়া অন্য কোথাও টিকে থাকতে পারে না, কারণ তাদের খাবার এবং বাসস্থানের জন্য এই বন অপরিহার্য। কোয়ালারা শুধুমাত্র ইউক্যালিপটাস পাতা খেয়ে বেঁচে থাকে। আশ্চর্যজনকভাবে এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে টক্সিন বা বিষ। কিন্তু কিভাবে তারা এই বিষাক্ত পাতা খেয়ে বেঁচে থাকে? তাদের এমন হজম প্রক্রিয়া রয়েছে এবং শিকাম রয়েছে, যা এই পাতার বিষকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে খাদ্য শক্তিতে রূপান্তরিত করতে পারে। আপনি অবাক হলেন নিশ্চয়। হ্যাঁ, তাদের শিকাম এবং খাদ্য প্রক্রিয়ার এমন ক্ষমতা রয়েছে যে তারা বিষকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করে। কিন্তু মেটাবলিজম কম হয়, শরীরে কম শক্তি উৎপন্ন হয়, এবং সেই জন্য শক্তি সঞ্চয় করার অর্থে তাদেরকে দিনে 20 থেকে 22 ঘন্টা ঘুমিয়ে থাকতে হয়। কোয়ালাদেরকে মনে করা হয় পৃথিবীর অন্যতম অলস প্রাণী, কিন্তু বাস্তবে এটি তাদের টিকে থাকার এক অন্যতম কৌশল। কোয়ালা শব্দটি এসছে অস্ট্রেলিয়ার উপজাতীয় ভাষা ধরুক থেকে। কোয়ালা শব্দের অর্থ যে জল পান করে না। ইউক্যালিপটাস পাতার রস তাদের জলের ঘাটতি মিটিয়ে দেয়, তাই সাধারণত কোয়ালাদেরকে জল পান করতে দেখা যায় না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবহাওয়ার এবং জলবায়ুর ব্যাপক পরিবর্তন এবং তাপমাত্রার অত্যাধিক বৃদ্ধির কারণে কোয়ালাদেরকে জলপান করতে দেখা যায়, যা আগে ছিল বিরল। এবার কোয়ালাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় তাদের বাচ্চা জন্ম দেওয়া এবং বাচ্চা প্রতিপালন করা। কোয়ালারা গর্ভধারণের মাত্র 30 থেকে 35 দিনের মাথায় বাচ্চা জন্ম দেয়। বাচ্চাটি 2 সেন্টিমিটার মতো লম্বা হয়, যা একটি ইঁদুরের বাচ্চার মতো দেখতে। তারা বাচ্চাটিকে পেটের থলির মধ্যে রেখে দেয় এবং 6 মাস পর্যন্ত বাচ্চাটি বুকের দুধ পান করে। 6 মাস পরে বাচ্চাটি প্যাপ খেতে শেখে।
প্যাপ কি? প্যাপ হচ্ছে মায়ের আংশিক হজম হওয়া ইউক্যালিপটাস পাতা। এই প্যাপ খাওয়ার মাধ্যম দিয়ে তারা অর্থাৎ বাচ্চারা শিখে যায় ইউক্যালিপটাস পাতা হজম করার ক্ষমতা বা শক্তি। 7 থেকে 12 মাস পর্যন্ত বাচ্চারা মায়ের ঘাড়ে বা পিঠে করে চলাফেরা করে। 1 বছরের পরে তারা নিজে নিজে চলাফেরা করতে পারে এবং ধীরে ধীরে তারা পূর্ণাঙ্গ কোয়ালাতে পরিণত হয়। আমরা সবাই কোয়ালাদের খুব কিউট এবং ভারী মিষ্টি স্বভাবের ভাবি, কিন্তু আপনি কি জানেন কোয়ালারা প্রাণী জগতের মধ্যে সব থেকে বেশি বা অন্যতম প্রজনন রোগে আক্রান্ত প্রজাতি। বন্য কোয়ালাদের 50% বেশি ক্লামিডিয়া নামক এক বিরল এসটিডি রোগে আক্রান্ত হয়। কি এই এসটিডি? এসটিডি যার ফুল ফর্ম হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যার বাংলা অর্থ হলো প্রজনন সংক্রমিত রোগ। কোয়ালাদের ক্ষেত্রে ক্ল্যামিডিয়া রোগের কারণে অন্ধত্ব, বন্ধ্যাত্ব, কম প্রজনন ক্ষমতা বা প্রজনন ক্ষমতা কমে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু কেন এমনটা হয়? পশু চিকিৎসকরা এবং প্রাণী বিজ্ঞানীরা জানাচ্ছেন তাদের কম জেনেটিক বৈচিত্র্যের জন্য কোয়ালাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। কোয়ালারা হয়তো আমাদের কাছে খুবই কিউট এবং অলস প্রাণী বলে মনে হয়, কিন্তু তাদেরকে টিকে থাকার জন্য করতে হয় নিরন্তর লড়াই। বিষাক্ত পাতা খেয়ে বেঁচে থাকা থেকে শুরু করে ক্ল্যামিডিয়ার মতো ভয়াল এবং বিরল রোগ, তার সঙ্গে সঙ্গে বাসস্থান হারানোর সংকট, এই সব কিছু মিলিয়ে প্রকৃতির কাছে তারা এক অনন্য সৃষ্টি এবং অনন্য জীব। আমরা যদি সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুধুমাত্র কোয়ালার ছবিই দেখবে। আপনার কি মনে হয় কোয়ালাদেরকে সংরক্ষণ এবং কোয়ালাদেরকে বাঁচাতে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ। একটি সাপ এত বিশাল যে এটি একটি কুমিরকে এক নিমেষে গিলে ফেলতে পারে, ছোটখাটো সাইজের হাতিকে যখন তখন পিষে ফেলতে পারে। এত ভয়ঙ্কর শিকারী যে যার সামনে ডাইনোসর পর্যন্ত দাঁড়াতে পারত না। সব থেকে বিস্ময়ের কথা হলো, আমি যদি বলি এই সাপ এখনো আমাদের মধ্যেই লুকিয়ে আছে। এই সাপের আকার একটি বিরাট স্কুল বাসের চেয়ে বড়, যার আয়তন প্রায় 50 ফুট পর্যন্ত হতে পারে। একটি তেলের বেরেলের মতো এটি মোটা, যা 3 মিটার পর্যন্ত হতে পারে। ওজন প্রায় 1250 কেজি, যা একটি ছোটখাটো হাতির সমান। বর্তমান বিশ্বের অন্যতম বড় এবং ভয়ঙ্কর সাপ গ্রিন অ্যানাকন্ডার চেয়ে 2 গুণ বা 3 গুণ এর আকার। আপনি ভাবছেন আমি কোনো ভয়ঙ্কর সিনেমা বা অ্যানিমেটেড সিনেমার কথা বলছি অথবা পৌরাণিক যুগের কোনো ঘটনার উল্লেখ করছি, কিন্তু না, আমি বলছি পৃথিবীর ভয়ঙ্কর এবং দানবীয় সাপ টাইটানোবোয়ার কথা। আসুন উন্মোচন করি প্রাকৃতিক দানবীয় ভয়ঙ্কর এই সাপের রহস্যের ইতিহাস। চলুন শুরু করি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। 6 লক্ষ বছর আগে ডাইনোসর বিলুপ্তর পরে এই পৃথিবীকে শাসন করতে পুনরায় ডাইনোসরের জায়গা নিতে এসেছিল টাইটানোবোয়া। বিজ্ঞানসম্মত নাম টাইটানোবোয়া সেরেজোনেনসিস। একে বলা হয় সাপের রাজা। 2009 সালে কলম্বিয়ার সেরেজন কয়লা খনিতে প্রথমবারের জন্য টাইটানোবোয়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়। সেরেজন কয়লা খনিতে বিজ্ঞানীরা এমন কিছু জিনিস দেখেন যা এর পূর্বে তারা কখনো দেখেননি। বিশাল আকারের মেরুদণ্ডের হাড়, যেটাকে বিজ্ঞানীরা মনে করেছিলেন কোনো এক দানবীয় কুমিরের হতে পারে, কিন্তু যখন সমস্ত অংশগুলিকে একত্রিত করা হয় তখন এটা স্পষ্ট হয়ে যায় যে বিজ্ঞানীরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর, বিশাল এবং বিশাল আকৃতির দানবীয় সাপের অস্তিত্বকে খুঁজে পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এই দানবীয় সাপ কিভাবে শিকার করত? বিষাক্ত সাপেদের মতো দাঁতের সাহায্যে নয়। এই সাপ
সংকোচনকারী সাপ। আপনি কল্পনা করুন, এই সাপ তার শিকারকে 400 PSI চাপে তাদের হাড়গোড়কে সম্পূর্ণ গুঁড়িয়ে দিত। 400 PSI, যা আর্টেক্সের কামড়ের চেয়েও শক্তিশালী এবং ভয়ঙ্কর। এরা মূলত বৃহৎ আকারের জীবজন্তুকে পেঁচিয়ে ধরত, তাদের হাড়গোড়কে সম্পূর্ণ গুঁড়িয়ে দিত, তারপরে এক নিমেষে তাদেরকে সম্পূর্ণভাবে গিলে খেয়ে ফেলত। টাইটানোবোয়া যদি এত বিশাল এবং এত ভয়ঙ্কর হলো, তাহলে এর বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ কি? বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর ব্যাপক পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে থাকায় বিশাল আকারের ঠান্ডা রক্তের সরীসৃপদের টিকে থাকা অসম্ভব হয়ে ওঠে। পাশাপাশি স্তন্যপায়ী প্রাণীদের শীর্ষ শিকারিতে পরিণত হওয়া এবং তার সঙ্গে সঙ্গে দ্রুতগতি সম্পন্ন এবং বুদ্ধিমান প্রাণীরা খাদ্য শৃঙ্খলে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ফলস্বরূপ টাইটানোবোয়াকে ধীরে ধীরে বিলুপ্তের পথে যেতে হয়। টাইটানোবোয়া কি সত্যিই বিলুপ্ত, নাকি এখনো জীবিত? আমাজন জঙ্গলের বেশ কিছু রহস্যময় ঘটনার উল্লেখ রয়েছে। 2012 সালে আমাজন জঙ্গল অভিযানের সময় স্থানীয়রা জানান তারা 40 ফুটেরও বেশি বৃহৎ এবং দানবীয় সাপ দেখেছেন। বিজ্ঞান মনে করেন টাইটানোবোয়া বিলুপ্ত, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই মহাসাগর কিভাবে মেগালোডনকে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ মিলিয়ন বছর ধরে লুকিয়ে রেখেছিল। তাহলে কি সম্ভব টাইটানোবোয়ার কোথাও না কোথাও লুকিয়ে থাকার? আপনার কি মনে হয় টাইটানোবোয়া এখনো জীবিত, নাকি এটা শুধুমাত্র অতীতের দুঃস্বপ্ন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এমন আশ্চর্যজনক এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ। একটি বিশাল গর্ত, যার ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে 50 বছরেরও বেশি সময় ধরে। বিজ্ঞানীরা অনুমান করছেন এই আগুন আরও 100 বছর জ্বলতে থাকবে। কেউ এখনো জানে না কিভাবে এই আগুন নেভানো সম্ভব। অবাক করা বিষয় হলো এই আগুন এতটাই ভয়ঙ্কর এবং এতটাই উজ্জ্বল যে মহাকাশ থেকে তা দেখা যায়। তার চেয়েও অবাক করা বিষয় হলো এই বিরাট ভয়ঙ্কর অগ্নিকুণ্ডের মধ্যে একজন মানুষ নেমেছিলেন এবং তিনি প্রাণ নিয়ে ফিরেছিলেন। এই প্রকাণ্ড বিশাল ভয়ঙ্কর অগ্নিপিণ্ডের নাম দরওয়াজা গ্যাস ক্রেটার, যাকে বলা হয় নরকের দরজা বা গেট টু হেল। আমরা আজকে উন্মোচন করব কিভাবে এই নরকের দরজা পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছিল। এর কারণ কি কোনো অলৌকিক হতে পারে, নাকি প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয়েছিল, নাকি মানুষের হাত ছিল? কিভাবে এই ভয়ঙ্কর অগ্নিপিণ্ড জ্বলতে শুরু করেছিল এবং আজও তা জ্বলছে তা আমরা জানব, এবং জানব কিভাবে এর মধ্যে একজন জীবন্ত মানুষ নেমে প্রাণ নিয়ে ফিরেছিলেন এবং তিনি কি বলেছিলেন। চলুন শুরু করি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। সালটা 1971। তখন সারা পৃথিবী জুড়ে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই চলছিল। সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে খনন কার্য শুরু করেন প্রাকৃতিক গ্যাস বা খনিজ গ্যাস পাওয়ার আশায়। সেন্ট্রাল এশিয়ার তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবাদ থেকে 260 কিমি উত্তরে কারাকুম মরুভূমি অবস্থিত। কারাকুম মরুভূমির মধ্যেই একটি স্থানের নাম দরওয়াজা, যেখানে বিজ্ঞানীরা মূলত এই খনন কার্য শুরু করেন। খনন কার্য চলাকালীন বিজ্ঞানীরা একটা বিরাট ভুল করে বসেন। তারা যে পরিমাণ গ্যাসের অনুমান করেছিলেন মাটির নিচে, তার থেকে অনেক অনেক বেশি মাত্রায় গ্যাস সেখানে মজুদ ছিল। পুরো এলাকা ধসে পড়ে এবং এই ধসের ফলে 227 ফুট চওড়া এবং 98 ফুট গভীর একটা প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয়। বিপদ তখনও শুরু হয়নি। হঠাৎ করে সেই গর্ত থেকে
বিরাট আকারের বিরাট পরিমাণে মিথেন গ্যাস বেরোতে শুরু করে, যা সেই এলাকার জন্য, সেই এলাকার জীবকুলের জন্য ভয়ঙ্কর প্রাণঘাতী হতে পারত। বিজ্ঞানীরা তখন ভেবেছিলেন যে এর সমাধান কিভাবে করা যায়। তারা এর খুব সহজ সমাধান খুঁজতে গেছিলেন। তারা সেই গ্যাসে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তারা ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই এই আগুন নিভে যাবে। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, কয়েক দশক যায়, কিন্তু আগুন নেভানো কোনোভাবেই সম্ভব হয়নি। তাই এখনো পর্যন্ত সেই আগুন একই রকমভাবে দাউ দাউ করে জ্বলছে। কিন্তু আগুন নিভছে না কেন? বিজ্ঞানীরা এই উত্তর এখনো খুঁজে চলেছেন। আপনি কি জানেন এই আগুন এত বেশি উজ্জ্বল যে মহাকাশ থেকে তা দেখা যায়? নাসার বিজ্ঞানীদের মতে পৃথিবীতে যত প্রকারের জ্বলন্ত অগ্নিপিণ্ড আছে তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল জ্বলন্ত অগ্নিপিণ্ড হলো দরওয়াজা গ্যাস ক্রেটার বা নরকের দরজা বা গেট টু হেল। সমস্যা এখানেই শেষ নয়। এই আগুন দেশের প্রচুর পরিমাণে গ্যাসকে প্রতি বছর নষ্ট করে চলেছে। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ঘনমিটার গ্যাস পুড়ে যাচ্ছে। বিজ্ঞানীরা অনুমান করছেন এই আগুন আরও 100 বছর ধরে একই রকম অবস্থায় জ্বলতে থাকবে। 2013 সালে কানাডিয়ান অভিযাত্রী জর্জ কোরোনিস পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি এই প্রকাণ্ড অগ্নিপিণ্ডের মধ্যে নেমেছিলেন। কিন্তু কেন তিনি হঠাৎ করে এই ভয়ঙ্কর গর্ত এবং ভয়ঙ্কর আগুনের মধ্যে নামতে গেলেন? যথোপযুক্ত গ্যাস প্রতিরোধী স্যুট এবং অক্সিজেন মাস্ক নিয়ে তিনি নেমেছিলেন গর্তের নিচের মাটির নমুনা পরীক্ষা করার জন্য। নেমে তিনি কি দেখলেন? নেমে তিনি যখন ফিরে আসলেন, মাটির নমুনা পরীক্ষা করলেন এবং তিনি বললেন যে এই গর্ত কেউ সৃষ্টি করেনি, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি গর্ত এবং এই আগুন নেভানো প্রায় অসম্ভব। এই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল 2010 সালে তুর্কমেনিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরমুহামেদভ এবং পরবর্তীকালে 2023 সালে তার পুত্র শেরদার বেরমেহমদভ চেষ্টা করেছিলেন এই আগুন নেভানোর, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন নেভানো যায়নি। কেউ কেউ ভেবেছিলেন এই আগুনকে নেভানোর জন্য পুরো এলাকা কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে ফেলা উচিত। আবার কেউ কেউ বলেছিলেন এই বিরাট অগ্নিপিণ্ডকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো উচিত। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি চান? আপনারা কি মনে করেন এই আগুন নিভে ফেলা উচিত, নাকি এটাকে প্রাকৃতিক বিস্ময় হিসাবে রেখে দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এইরকম বিস্ময়কর এবং অবাক করা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ। ব্রেকিং নিউজ। একজন রহস্যময় ব্যক্তি যাকে আইআইটি বাবা বলা হয়, তিনি সাম্প্রতিককালে এমন এক ভবিষ্যৎবাণী করেছেন যা ভারতীয় ক্রিকেট ভক্তদেরকে সম্পূর্ণভাবে কাঁপিয়ে দিয়েছে। তিনি মন্তব্য করেছেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের কাছে হেরে যাবে। ভারত বনাম পাকিস্তান শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি ক্রিকেটীয় আবেগের যুদ্ধ। দুটি ক্রিকেট পরাশক্তির বিরাট সংঘর্ষ। এখন এই বিতর্কিত মন্তব্য সমস্ত ক্রিকেট ভক্তকুলের মধ্যে একটা বিরাট কৌতূহলের সৃষ্টি করেছে। কে এই আইআইটি বাবা? কেন তিনি এত আত্মবিশ্বাসী? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার ভবিষ্যৎবাণী কি সত্যি হতে পারে? চলুন শুরু করি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। এই রহস্যের গভীরে যাওয়ার পূর্বে আমরা প্রথমেই জেনে নেব কে এই আইআইটি বাবা। আইআইটি বাবা, যার আসল নাম অভয় সিং, যিনি হরিয়ানার ঝাঝর জেলায় 1990 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2014 সালে মুম্বাই আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়াকালীন তিনি ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে আধ্যাত্মিকতায় যোগদান করেন। দাবি করেন তিনি ভবিষ্যৎ দেখতে পারেন এবং তার ভবিষ্যৎবাণীগুলো বেশ চমকপ্রদ। সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাতি কম নয়। এখন আমরা জানব তিনি কেন এত বিতর্কিত। কেউ কেউ মনে করেন তিনি এক অভিনব প্রতিভা,
আবার কেউ কেউ মনে করেন তিনি নিছকই ভণ্ড এবং সম্পূর্ণ প্রতারক। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ভারত পাকিস্তানের কাছে হেরে যাবে, সেটা সত্যি হয়েছিল। কিছু লোক মনে করেন এটা নিছকীয় একটা কাকতালীয় ঘটনা, আবার কেউ কেউ মনে করেন তিনি 100% নির্ভুল ভবিষ্যৎ প্রবক্তা। কিন্তু এই ভবিষ্যৎবাণী কি সত্যি বিশ্বাসযোগ্য, নাকি এটা মনস্তাত্ত্বিক খেলা? চলুন দেখে নেই বাবার পূর্ববর্তী ভবিষ্যৎবাণী কতখানি সঠিক এবং কতখানি বেঠিক ছিল। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত হেরে যাওয়ার কথা, সেটা মিলে গেছিল। একটা রাজনৈতিক বিরাট পরিবর্তন যা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাও বাস্তবায়িত হয়েছিল কম বেশি। শেয়ার মার্কেটের পতন যা তিনি পূর্বাভাস দিয়েছিলেন সেটাও কম বেশি সঠিক হয়েছিল। যেগুলো বেঠিক হয়েছিল তার মধ্যে 2023 সালের ওয়ার্ল্ড কাপে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ভারত জিতবে, সেখানে অস্ট্রেলিয়া জিতে গিয়েছিল। আইপিএল এর বেশ কিছু খেলায় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলি মেলেনি বললেই চলে। তাহলে কি আইআইটি বাবা সত্যি ভবিষ্যৎ দেখতে পান, নাকি শুধুমাত্র অনুমান করেন? এখন দেখা যাক ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির অতীত ইতিহাস কি বলে। এ যাবৎ কাল পর্যন্ত 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ধরে ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 বারের জন্য মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাকিস্তান জিতেছে 3 বার এবং ভারত জিতেছে 2 বার। এ প্রসঙ্গে উল্লেখ্য, আইসিসির বড় বড় ইভেন্ট যেমন ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান 8 বারের জন্য মুখোমুখি হয়েছিল, তাতে পাকিস্তান একবারও জয়লাভ করতে পারেনি, ভারত 8 বারই জয়লাভ করেছিল। অপরপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল 7 বারের জন্য, তার মধ্যে ভারত জয়লাভ করেছিল 6 বার আর পাকিস্তান জয়লাভ করেছিল মাত্র 1 বার। সর্বোপরি সব রকম ওডিআইয়ে এখনো পর্যন্ত ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে 135 বারের জন্য, যেখানে ভারত জয়লাভ করেছে 57 বার, অপরপক্ষে পাকিস্তান জয়লাভ করেছে 73 বার, আর 5টি খেলার ফল অমীমাংসিত ছিল। এ যাবৎকাল পর্যন্ত টি-20তে ভারত পাকিস্তান সব মিলিয়ে 13 বারের জন্য মুখোমুখি হয়েছে, সেখানে ভারত জয়লাভ করেছে 10 বার আর পাকিস্তান জয়লাভ করেছে 3 বার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের কাছে হেরে যাবে, নাকি ইতিহাস বদলাবে? চলুন এক ঝলক দেখে নিই দুই দলের সবল এবং দুর্বল জায়গাগুলি। ভারত বরাবরের ব্যাটিং শক্তিধর একটি দল, যার প্রথমে একদম শুরুতে থাকে রোহিত শর্মা, নির্ভরযোগ্য ক্যাপ্টেন এবং ওপেনার, এবং সেই সঙ্গে সঙ্গে হিটম্যান। তার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের তারকা শুভমন গিল, রান মেশিন বিরাট কোহলি, 2 অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া। বোলিং লাইন আপে মোহাম্মদ শামি, যিনি লাস্ট খেলাতে বাংলাদেশের বিরুদ্ধে 5টি উইকেট নিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে ঘূর্ণি স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো কৃতি খেলোয়াড়রা রয়েছেন। ভারতের কাছে যেটা দুর্বল সেটা হচ্ছে ভারত এবার তাদের সর্বকালের অন্যতম সেরা পেসার এবং বর্তমানের ইয়ার্কার কিং জাসপ্রীত বুমরাকে ছাড়া তাদেরকে খেলতে হচ্ছে। অপরপক্ষে পাকিস্তান দলের বরাবরই তারা বোলিং শক্তিধর দল বলেই পরিচিত, যদিও বর্তমান সময়ে তাদের বোলিংদের নাজেহাল অবস্থা। বিশেষ করে লাস্ট কিছু খেলাতে আমরা দেখতে পাচ্ছি তাদের বোলিং লাইন আপে যারা গুরুত্বপূর্ণ ফিগার, যেমন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, তাদেরকে কিন্তু বেশ কিছু দলের ব্যাটাররা সম্পূর্ণভাবে পর্যদস্ত করে ছেড়েছে। তবুও শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রৌফের গতি, তার সঙ্গে সঙ্গে সুইং বেশ গুরুত্বপূর্ণ শক্তি তাদের দলে। তাছাড়াও তাদের দলে কনসিস্টেন্ট ব্যাটসম্যান ক্যাপ্টেন রিজওয়ান, যে বেশ কিছুদিন ধরে ভালোই ফর্মে আছেন, ক্লাসিক্যাল বাবর। এবারে তাদের দলে মিডল অর্ডারে বেশ ভালো ফিনিশার সালমান আলী আগা। তাদের কাছে দুর্বল জায়গা, তারা এবারে তাদেরকে খেলতে হচ্ছে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সেঞ্চুরিয়ান তথা ম্যান অফ দ্য ম্যাচ ফাকার জামানকে বাদ দিয়ে তাদেরকে খেলতে হচ্ছে। গত ম্যাচে ফাকার জামান ইনজিউর্ড হয়েছেন। 2024 সালের বেশ ভালো খেলোয়াড় তাদের ওপেনার সাইম আইয়ুবকে ছাড়াও তাদেরকে খেলতে হচ্ছে। পরিসংখ্যান কিন্তু বলছে যে ভারত এগিয়ে,
এবার আইআইটি বাবার ভবিষ্যৎবাণী কোন ক্ষেত্রে সঠিক হতে পারে এবং কোন ক্ষেত্রে বেঠিক হতে পারে তা আমরা একটু আলোচনা করি। পরিসংখ্যান অনুযায়ী ভারত এগিয়ে এবং বড় বড় ইভেন্টে ভারত সবসময় পাকিস্তানকে হারিয়ে দেয়। তাহলে সেই দিক থেকে আমরা বলতেই পারি যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত কিন্তু পাকিস্তানকে হারিয়ে দেবে। ঠিক একই রকম ভাবে যদি বলি যে আইআইটি বাবার ভবিষ্যৎবাণী কোনখানে সত্যি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা হচ্ছে পাকিস্তান মোস্ট আনপ্রেডিক্টেবল টিম। যখন তখন যা তা কিছু ঘটিয়ে দিতে পারে। তারা যখন তখন গোহার হাঁটতে পারে নিজে, আবার একটা সবল প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারে যখন তখন। এই ক্ষেত্রে কিন্তু আইআইটি বাবার ভবিষ্যৎবাণী সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনার কি মনে হয় কে জিতবে, ভারত নাকি পাকিস্তান, নাকি আইআইটি বাবার ভবিষ্যৎবাণী শুধুমাত্র অনুমান হয়ে থাকবে? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ। একজন মানুষ, এক স্বপ্ন, এক ইতিহাস, এক আবেগ, যিনি শুধুমাত্র বিরাট শিল্পপতি নন, যিনি ভারতবর্ষকে গর্বিত করেছেন, যিনি বিরাট সাম্রাজ্য গড়েছেন, যিনি আমাদেরকে শিখিয়েছেন সফলতা মানে শুধুমাত্র টাকা নয়, সফলতা মানে সমাজের জন্য কিছু করা। এটাই রতন নাভাল টাটা স্যারের গল্প। আজকে আমি আপনাদেরকে বলবো রতন স্যারের 5টি জীবন বদলে দেওয়া অধ্যায় বা শিক্ষার কথা, যা আপনাকেও বিজয়ী করে তুলতে পারে। চলুন শুরু করি। লেসন নাম্বার 1, টেক রিস্ক and be fearless. Sir Ratan Tata said, I don't believe in taking right decisions. I take decisions and make them right. যেখানে বেশিরভাগ মানুষ অপেক্ষা করে বসে থাকে সঠিক সময়ের জন্য, কিন্তু তারা ভুলে যায় সফলতা শুধুমাত্র অপেক্ষা থেকে আসে না, সফলতা আসে অ্যাকশন নেওয়া থেকে। যখন টাটা ন্যানো লঞ্চ করেছিলেন তখন সবাই বলেছিল এটা ফ্লপ হবে, কিন্তু রতন টাটা স্যার প্রমাণ করে দেখিয়েছিলেন যারা সাহস করে তারা ইতিহাস রচনা করে। এই অধ্যায় থেকে আমরা শিখব জীবনে সফল হতে গেলে অবশ্যই ঝুঁকি নিতে শিখতে হবে। লেসন নাম্বার 2, চেস দ্য এক্সেলেন্স নট দ্য মানি। হি সেড, টেক দ্য স্টোনস পিপল থ্রো অ্যাট ইউ অ্যান্ড ইউজ দেম টু বিল্ড আ মনুমেন্ট। 1999 সালে টাটা তার গাড়ির ব্যবসা ফোর্ডকে বিক্রি করতে চেয়েছিলেন। তারা উপহাস করেছিলেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে স্যার রতন টাটা ফোর্ডের জাগুয়ার এবং ল্যান্ড রোভারকে কিনে নিয়েছিলেন এবং বিরাট সাফল্যে পরিণত করেছিলেন। এই অধ্যায় থেকে আমরা কি শিখব? আমরা শিখব সেরা হতে শিখুন, কখনো টাকার পিছনে ছুটবেন না, টাকাই আপনার পিছনে ছুটবে। লেসন নাম্বার 3, ইন্টিগ্রিটি ইজ এভরিথিং। হি সেড, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফাস্ট, ওয়াক অ্যালোন, বাট ইফ ইউ ওয়ান্ট টু ওয়াক ফার, দেন ওয়াক টুগেদার। ব্যবসা বা সাফল্যের ক্ষেত্রে অনেকেই শর্টকাট পথ অবলম্বন করেন, কখনো কখনো দুর্নীতিও করে বসেন, কিন্তু রতন টাটা স্যার কোনো দিন দুর্নীতির সঙ্গে আপোষ করেননি। তাই তো আজকে সমগ্র বিশ্বের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ডের নাম টাটা। এই অধ্যায় থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা শিক্ষা নেব সততা ছাড়া সফলতা আসলেই ছদ্মবেশী ব্যর্থতা। লেসন নাম্বার 4, থিঙ্ক বিগ, স্টে হাম্বল। Sir Ratan Tata said, nothing can destroy an iron, but its own rust can. Likewise, none can destroy a person, but his own mindset can. Sir Ratan Tata কখনো ছোটখাটো স্বপ্ন দেখেননি। তিনি ভারতবর্ষকে
বিশ্বের বাজারে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে চেয়েছেন, কিন্তু তিনি সর্বদা সরল, নম্র এবং মাটির মানুষ হয়ে থেকেছেন। এই অধ্যায় থেকে আমরা শিখব থিঙ্ক বিগ, স্টে হাম্বল অ্যান্ড কিপ গ্রোয়িং। লেসন নাম্বার 5, গিভ ব্যাক টু দ্য সোসাইটি। Sir Ratan Tata said, business need to go beyond their interest of their companies to the communities they serve. একজন সফল ব্যক্তি শুধুমাত্র নিজের কথা ভাবে না, সে সমাজের জন্য কিছু করে। টাটা গোষ্ঠীর লভ্যাংশে 66% যায় সমাজ সেবায়। স্কুল, কলেজ, হসপিটাল, স্কলারশিপ। টাটার দানশীলতার কোনো সীমা নেই। স্যার রতন টাটা শুধুমাত্র একজন বিরাট সফল শিল্পপতি নন, তিনি আমাদের কাছে প্রেরণা, তিনি আমাদের কাছে জীবন দর্শন। এখন আপনার পালা। আপনি সাহসী হন, সেরা হতে শিখুন, সততার পথে থাকুন, বড় চিন্তা করুন এবং নম্র থাকুন, আর সবশেষে সমাজের জন্য কিছু করুন। এই 5টি লেসন বা অধ্যায়ের মধ্যে আপনার কাছে কোনটি সবথেকে বেশি অনুপ্রেরণা মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ এমন অনুপ্রেরণার গল্প আরও আসছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। আপনাকে যদি বলা হয় যে এমন একটি প্রাণী আছে যা এমন কিছু করে যেটা বিশ্বের শ্রেষ্ঠ পর্বত আরোহীর পক্ষেও অসম্ভব, তাহলে বিশ্বাস করবেন? এটা কোনো কল্প কাহিনী নয়। পরিচিত হন আলপাইন আইবেক্সের সাথে, যে ছাগল মধ্যাকর্ষণকে তুচ্ছ করে। এরা 90 ডিগ্রিরও বেশি খাড়া পাহাড়ের উপরে এমন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে যেন মনে হয় তারা সমভূমিতে চড়ে বেড়াচ্ছে। এমনকি পেশাদার পর্বত আরোহীরাও তাদের দেখে হতবাক হয়ে যান। কিন্তু কেন তারা এত খাড়া সুউচ্চ পাহাড়ের উপরে ওঠে এবং কিভাবে তারা এটাকে সম্ভব করে? আজকে জানবো প্রকৃতির সর্বশ্রেষ্ঠ পর্বত আরোহীর গোপন রহস্য। আলপাইন আইবেক্স কোনো সাধারণ ছাগল নয়, এর বিজ্ঞানসম্মত নাম ক্যাপ্রি আইবেক্স। এরা ইউরোপ মহাদেশের আল্পস পর্বতমালার দুর্গম এলাকায় বাস করে, যেখানে কেবলমাত্র প্রকৃত যোদ্ধারাই টিকে থাকতে পারে। তাদের দেহ এমনভাবে তৈরি হয়েছে যেন তারা যে কোনো কঠিন পাহাড়ের দেয়াল বেয়ে যখন তখন উপরে উঠে যেতে পারে। তাদের শক্ত পা, বাঁকা শিং এবং বিশেষ খুর তাদেরকে এক অনন্য পর্বত আরোহী বানিয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরা শুধুমাত্র মজা করার জন্য 4500 মিটার অথবা 14800 ফুট উচ্চ এবং খাড়া পাহাড়ের উপরে ওঠে না। তারা নিজের জীবন বাঁচার তাগিদে এই উচ্চতায় ওঠে। তাহলে কেন তারা এই অসম্ভব উচ্চতায় ওঠে? উত্তরটা খুবই অবিশ্বাস্য। নেকড়ে, শেয়াল এবং ঈগলের মতো শিকারীরা তাদের জন্য খুবই বিপজ্জনক, কিন্তু 90 ডিগ্রির বেশি খাড়া উচ্চ পাহাড়ের উপরে তাদেরকে কেউ ধরতে পারে না। তাই এটা তাদের কাছে দুর্ভেদ্য দুর্গ। শুধুমাত্র তারা নিরাপত্তার জন্য এত উচ্চ খাড়া পাহাড়ের উপরে ওঠে না, তারা এই খাড়া উচ্চ পাহাড়ের উপর ওঠে এক বিশাল ধন সম্পদ খোঁজার তাগিদে। যে ধন সম্পদ লেগে থাকে বিশাল সুউচ্চ 90 ডিগ্রি এবং তার বেশি খাড়া পর্বতের দেওয়ালের গায়ে, সেটা হচ্ছে লবণ। এই মিনারেল তাদের হাড়কে শক্ত করে এবং মজবুত করে এবং তাদেরকে প্রাণবন্ত রাখতে সাহায্য করে। এদের গোপন অস্ত্র কি? উত্তর হলো প্রাকৃতিক ক্লাইম্বিং গিয়ার। 1 নম্বর হলো তাদের অবিশ্বাস্য খুর। তাদের পায়ের খুর কোনো সাধারণ খুর নয়। এই খুর 2 ভাগে বিভক্ত। বাইরের শক্ত অংশ পাহাড়ের দেওয়ালকে শক্ত করে ধরে রাখে, আর ভিতরের নরম অংশ রাবারের মতো বসে গিয়ে সুপার ট্রাকশন দেয়। 2, ঝাঁপানোর শক্তি। তারা এক লাফে 6 ফুট পর্যন্ত দূরে চলে যেতে পারে। মনে রাখুন, এটা কোনো বিড়াল বা চিতা নয়, এটা একটা ছাগল। 3, ভয়হীন ভারসাম্য। অত উঁচু থেকে
নিচে তাকালে মানুষ ভয় পায়, কিন্তু আলপাইন আইবেক্সরা 2 সেন্টিমিটার, মাত্র 2 সেন্টিমিটারের মতো জায়গা, যেটা একটি মোবাইল ফোনের চেয়েও পাতলা, সেখানে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। এটা শুধুই ভাগ্য নয়, এটা প্রকৃতির শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং। মানুষ বনাম আলপাইন আইবেক্স কে প্রকৃত পর্বত আরোহণের চ্যাম্পিয়ন? মানুষের লাগে দড়ি, জুতো এবং হারনেস, যেখানে আলপাইন আইবেক্সের শরীরই যথেষ্ট। আলপাইন আইবেক্স 50 গুণ দ্রুত, যেখানে মানুষের সময় লাগে ঘন্টার পর ঘন্টা, আলপাইন আইবেক্স মাত্র 1 মিনিটে 150 ফুটের বেশি উঁচুতে সহজেই উঠতে পারে। ভয় নিয়ন্ত্রণ, মানুষ একবার পড়ে গেলেই সব শেষ, আলপাইন আইবেক্স কিন্তু কখনো পড়ে যায় না। মানুষ মাউন্ট এভারেস্ট জয় করতে পারেন, কিন্তু খাড়া পাহাড়ের রাজা আইবেক্সই। আলপাইন আইবেক্স শুধুমাত্র একটি প্রাণী নয়, এটা প্রকৃতির বিস্ময়। এটা শেখায় যে প্রকৃতি কখনো থামে না, প্রকৃতি কখনো পরাজয় বরণ করে না, প্রকৃতি সবসময় সঠিক রাস্তা বেছে নেয়। তাই পরবর্তীতে আপনি যদি দেখেন কোনো পর্বত আরোহী লড়াই করছেন, মনে রাখবেন কিছু ছাগল এমন কাজ অনায়াসে প্রতিদিন করে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন অবিশ্বাস্য ভিডিও দেখতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। একটি ভালোবাসার প্রতীক, একটি বিস্ময়কর স্থাপত্য, এক রহস্যময় ইতিহাস। কিন্তু তাজমহল কি শুধুমাত্র ভালোবাসার প্রতীক এবং প্রেমের কাহিনী, নাকি এর দেওয়ালের পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা আজও রহস্যময়? আজকে আমরা তুলে ধরব তাজমহলের সেই সমস্ত অজানা দিক যা আপনার কাছে এখনো অধরা। চলুন শুরু করি। সালটা 1631। তখন সম্রাট শাহজাহান দাক্ষিণাত্যে যুদ্ধে রত। যুদ্ধের ময়দানে খবর এলো শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহল, যার পূর্বের নাম ছিল আরজুমান বানু বেগম, তিনি তার চতুর্দশ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন। এই খবরে সম্রাট শাহজাহানের হৃদয় সেদিন ভেঙে গেছিল, কিন্তু তিনি শপথ নিয়েছিলেন মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এমন স্থাপত্য নির্মাণ করবেন যা যুগ যুগ ধরে ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। তারপর শুরু হয় সেই অভূতপূর্ব নির্মাণযজ্ঞ, স্থাপত্যের নির্মাণযজ্ঞ, যা আজ আমাদের কাছে তাজমহল নামে পরিচিত। কিন্তু এই কাহিনী কি এখানেই শেষ, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের কাছে সম্পূর্ণ অজানা? তাজমহলের একটি রহস্য হলো এর সিল করা দরজা। পুরো তাজমহলের নিচে এমন কিছু কক্ষ রয়েছে যা এখনো বন্ধ অবস্থায় রয়েছে। ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক সংস্থা ASI যেগুলিকে খোলার অনুমতি দেয় না। কিন্তু কেন? একটি জনপ্রিয় তথ্য বলছে তাজমহলের এই দরজাগুলির পিছনে লুকিয়ে আছে তাজমহলের আসল সমাধি, যেখানে প্রকৃতপক্ষে মুমতাজ মহলকে সমাহিত করা হয়েছিল। অনেকে দাবি করেন এগুলির গায়ে রয়েছে এমন প্রাচীন কারুকার্য যা হাওয়ার সংস্পর্শে এলে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো এই দরজাগুলির পিছনে বন্দী করে রাখা হয়েছিল তাজমহল নির্মাণকারী স্থপতি এবং নির্মাণকারীদের, যাতে তারা অন্য কোথাও গিয়ে এই অনন্য সৌন্দর্য স্থাপত্য পুনরায় নির্মাণ করতে না পারেন। তাজমহলের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো একটি কালো তাজমহল। কিংবদন্তি আছে সম্রাট শাহজাহান চেয়েছিলেন যমুনা নদীর অপর প্রান্তে, ঠিক আজকের তাজমহলের উল্টো দিকে, আরেকটি সম্পূর্ণ কালো পাথরের তাজমহল তৈরি করতে, এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তার নিচে তিনি সমাহিত হবেন। কিন্তু ভাগ্য তার সাথ দেয়নি। তার পুত্র পরবর্তী মুঘল সম্রাট তথা
দোর্দণ্ড প্রতাপ ঔরঙ্গজেব তাকে আগ্রা দুর্গে বন্দি করে ফেলেন। কথিত আছে সম্রাট শাহজাহান জীবনের শেষ 8টি বছর আগ্রা ফোর্টের জানলা দিয়ে তাজমহলের দিকে তাকিয়েছিলেন। মেহতাববাগে এমন কিছু প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া গেছে, অনেক ইতিহাসবিদ মনে করেন এগুলি কালো তাজমহলের ভিত্তি। সত্যি কি সম্রাট শাহজাহান এমন পরিকল্পনা করেছিলেন, নাকি এটি শুধুমাত্র কল্পনা? আপনি কি জানেন তাজমহল দিনভর রং পরিবর্তন করে? সকালে এটি কি হালকা গোলাপি দেয়, দুপুরে উজ্জ্বল সাদা এবং রাত্রে চাঁদের আলোতে হয়ে যায় নীল সাদা। কিন্তু এর কারণ কি? এর কারণ হলো মাকরানা মার্বেল, যা সূর্যালোকের প্রতিফলনের উপর নির্ভর করে বিভিন্ন রং ধারণ করতে পারে। অনেকের মতে এই রং পরিবর্তনের মধ্যে দিয়েই সম্রাট শাহজাহান তাজমহলকে মুমতাজের আবেগের প্রতীক করতে চেয়েছিলেন। তাজমহল শুধুমাত্র একটি সৌধ নয়, এটি একটি ইতিহাস, এটি একটি রহস্য, এটি এক অমর ভালোবাসার স্মারক এবং উপখ্যান। কিন্তু এর গোপন কক্ষগুলির আসল সত্য কি? সেগুলি কি কখনো খোলা উচিত, নাকি কিছু রহস্য আরও বেশি করে রোমাঞ্চিত রহস্য থাকাই উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন অজানা ইতিহাস জানতে চাইলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। মাত্র 10 বছর বয়সী একটি ছেলে আমাদের জাতীয় সঙ্গীতকে 20টি ভিন্ন ভিন্ন ভাষায় লিখে ফেলে। শুনতে অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু এ তো কেবল গল্পের শুরু। ভারতবর্ষের চেন্নাই শহর থেকে আসা 19 বছর বয়সী এই বিস্ময় বালক বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার ভাষা শেখার অনন্য দক্ষতার কারণে। মাত্র 12 বছর বয়সে এই বিস্ময় বালক 400টি ভাষাকে নির্ভুলভাবে টাইপিং করতে পারে। 400 ল্যাঙ্গুয়েজেস হি ক্যান রাইট। 400 ভাষায় লিখতে পারে এবং 19 বছর বয়সের মধ্যে সে 46টি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি 46 ল্যাঙ্গুয়েজেস। কিন্তু এটা কি সম্ভব? এটা কি আদৌ বাস্তব? আসুন জেনে নিই এই বিস্ময় বালকের অবিশ্বাস্য গল্প। নাম মেহমুদ আকরাম, ভারতবর্ষের চেন্নাই শহরে বেড়ে ওঠা। 2016 সালে এই বিস্ময় বালক আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ককে 20টি ভিন্ন ভিন্ন ভাষায় মাত্র 1 ঘন্টার মধ্যে লিখে ফেলে সারা পৃথিবীতে নজির সৃষ্টি করে এবং ইতিহাস তৈরি করে। কোথাও একটুও ভুল ছিল না, নির্ভুল টাইপিং। কোথাও সে একবারের জন্য থামেনি। অসাধারণ ভাষা দক্ষতা, অসাধারণ ভাষার জ্ঞান। যেখানে সাধারণ শিশুরা একটিমাত্র ভাষা শিখতে গিয়ে রীতিমতো সংগ্রাম করে এবং হিমশিম খায়, সেখানে মাত্র 12 বছর বয়সে মেহমুদ আকরাম 400টি ভাষাকে রপ্ত করে ফেলে। এটা কিভাবে সম্ভব হলো? মেহমুদ আকরামের ভাষা পাঠের যাত্রায় তার বাবা সিলভি মুজিবপ্রিয়ানের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। সিলভি মুজিবপ্রিয়ান 16টি ভাষায় লিখতে এবং পড়তে জানতেন। বাবার হাত ধরে মাত্র 4 বছর বয়সে মেহমুদ আকরামের ভাষায় হাতেখড়ি হয়। বিশেষজ্ঞদের দাবি, আমরা যখন নতুন ভাষা শিখি তখন শব্দ মুখস্থ করি, কিন্তু মেহমুদ সে ভাষার প্যাটার্ন বা ধরন বোঝার চেষ্টা করে এবং সে খুব সহজেই ভাষার প্যাটার্ন এবং ধরন বুঝে ফেলে। সমস্ত ভাষাগুলির মধ্যে একটা কানেকশন বা সংযোগ দেখতে পাই, যেটা আমরা সাধারণত দেখতে পাই না। মেহমুদ আকরাম ভাষা শেখার প্রচলিত যে পদ্ধতি সেটাকে সে অনুসরণ করেনি। সে মস্তিষ্ককে অন্যভাবে কাজে লাগায় এবং ট্রেনিং করতে থাকে। সে মুখস্থ করার পরিবর্তে ভাষার কাঠামো বোঝে এবং সংযোগগুলিকে মেলানোর চেষ্টা করে। ধরুন একটি সাধারণ শব্দ মা। বিশ্বের প্রায় সব ভাষাতেই এই শব্দের উচ্চারণ প্রায় একই রকমের। বাংলাতে মা, ইংরেজিতে
মাদার, হিন্দিতে মাতা, সংস্কৃতে জননী, ফরাসিতে মায়ের, স্পেনিশে মাদ্রে, জার্মানিতে মুটার, চীনাতে বা চায়নাতে মুচিন। এখন ভাবুন, যদি একটি সাধারণ শব্দতে এত ভাষার মিল থাকে, তবে কি ভাষাগুলির মধ্যে আরও অনেক কিছু মিল থাকতে পারে? হ্যাঁ, ঠিক এইভাবেই মেহমুদ আকরাম ভাষার কাঠামো এবং মিলগুলিকে বা কানেকশনগুলিকে খুব সহজেই শনাক্ত করে এবং দ্রুত ভাষাগুলিকে রপ্ত করে ফেলে। তাই বলে 46টি ভাষায় সত্যিকারের সাবলীলভাবে কথা বলা কি সম্ভব, নাকি কিছুটা অতিরঞ্জিত? ভাষাবিদদের মতে সত্যিকারের সাবলীল হওয়া মানে ভাষার প্রতিটি সূক্ষ্ম দিক বোঝা, আবেগ প্রকাশ করা, রসবোধ জাগ্রত হওয়া ইত্যাদি। তাই বিশেষজ্ঞরা মনে করেন মেহমুদ মূলত লিখতে ও পড়তে পারে, কিন্তু সব ভাষাই পুরোপুরি সাবলীল নাও হতে পারে। বাস্তব হোক বা বিতর্কিত, বিস্ময় বালক মেহমুদ আকরামের গল্প আমাদেরকে শেখায় যে প্রচেষ্টা এবং ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব। ভারতবর্ষের অনন্য এবং বিরল প্রতিভার অধিকারী বিস্ময় বালক মেহমুদ আকরামের গল্প আপনাদের কাছে কি বার্তা দেয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ। আমাজনের গভীরে, জঙ্গলের ছায়ার আড়ালে বিজ্ঞানীরা এক ভয়ঙ্কর গোপন সত্যের সন্ধান পেয়েছেন। এক পোকা যা শুধুমাত্র শিকারকে হত্যা করে না, বরং তাদের জীবন্ত জম্বিতে পরিণত করে। এটাই ভ্যাম্পায়ার ওয়াস্প বা রক্তচোষক বোলতা, বিজ্ঞানের এক নতুন আবিষ্কৃত প্রাণী যা নিজের ডিমকে জীবন্ত শিকারের দেহে প্রবেশ করায় এবং তারপর শুরু হয় এক প্রকৃত আতঙ্ক। শিকার তখনও বেঁচে থাকে, আংশিক প্যারালাইজ অবস্থায়, অসহায়, যখন তার শরীরের অভ্যন্তরে বোলতার লার্ভারা জন্ম নিতে শুরু করে। এটি প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখনও অ্যান্টোমোলজিস্টদের কাছে এই রহস্যের কুলকিনারা সম্পূর্ণভাবে নিরসন হয়নি। 2023 সালে পেরুর আমাজনের গভীরে বিজ্ঞানীরা এমন এক পোকার সন্ধান পান যা আগে কখনো দেখা যায়নি। ভ্যাম্পায়ার ওয়াস্প বা রক্তচোষক বোলতা, যার বিজ্ঞানসম্মত নাম ক্যাপিটোজোপ্পা আমাজনিকা। এটা এতটাই অনন্য এবং এতটাই ভয়ঙ্কর যে এখনো পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এটা একেবারে নতুন অধ্যায় এবং অচেনা চ্যাপ্টার। তারা বিরল পোকামাকড় খুঁজতে আমাজনের গভীরে গিয়েছিলেন, কিন্তু যা পেয়েছিলেন তা এক কথায় অনন্য এবং ভীষণ ভয়ঙ্কর। এটি দেখতে সাধারণ মনে হলেও এটি একটি শিকারের দুঃস্বপ্ন। এই বোলতা সাধারণ শিকারীর মতো নয়। এরা শিকারকে হত্যা করে না, বরং শিকারের দেহে তাদের নিজের ডিমকে ঢুকিয়ে দেয় এক তীক্ষ্ণ হুলের সাহায্যে। শিকার তখনও বুঝতে পারে না, কিন্তু ইতিমধ্যেই তার শরীরে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর রূপান্তর। এরপর ছোট ছোট লার্ভা ধীরে ধীরে জন্ম নেয়। তারা শিকারের শরীর থেকে শুরু করে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে গ্রাস করে নেয়। শিকার তখনও শ্বাস নেয়, তখনও বেঁচে থাকে, কিন্তু সে সম্পূর্ণভাবে বোলতার লার্ভাদের দ্বারা নিয়ন্ত্রিত। সবচেয়ে নির্মম হত্যাকারী, এক নিখুঁত এবং নিষ্ঠুর পরজীবী। এই বোলতার আর এক অদ্ভুত বিষয় হলো এর অস্বাভাবিক বিশালাকৃতির মাথা। অ্যান্টোমোলজিস্টদের কাছে উত্তর নেই কেন এই মাথা এত বড় সাইজের হয়। কোনো কোনো গবেষণায় উঠে এসেছে এটি অতিরিক্ত সংবেদনশীল সেন্সর দিয়ে তৈরি, যা খুব সহজেই শিকারকে চিহ্নিত করতে পারে। আবার কোনো কোনো গবেষণায় বলা হয় এর ভিতরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর শক্তিশালী চোয়াল। এখনো পর্যন্ত আমরা আমাজন জঙ্গলের মাত্র 1% প্রাণী বা পোকামাকড়ের সন্ধান পেয়েছি। আরও কত ভয়ঙ্কর এবং মারাত্মক প্রাণী বা পোকামাকড় এখানে লুকিয়ে থাকতে পারে। এই ভ্যাম্পায়ার বোলতা যদি এতটা ভয়ঙ্কর হয়, তাহলে পরবর্তী আবিষ্কার কতটা ভয়াবহ হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও অদ্ভুত এবং রহস্যময় ভয়ঙ্কর প্রাণীদের নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। আই চেঞ্জ বাট আই ক্যান নট ডাই। এই লাইনের সৃষ্টিকর্তা এক বিশ্ববিখ্যাত ইংরেজ কবি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি পার্সি বাইসি শেলি, যাকে জগৎ চেনে রোমান্টিক কবি শেলি নামে। 1822 সালে এই বিশ্ববরেণ্য কবি এমন এক মৃত্যুবরণ করেছিলেন যা বিভীষিকাময় দুঃস্বপ্নের মতো। জাহাজডুবির কয়েকদিন পরে তার দেহ খুঁজে পাওয়া গেছিল।
কিন্তু এটি ছিল নির্মম করুণ দৃশ্য। তার মাংস উধাও, চোখ দুটি উগলে নেওয়া হয়েছে, নেই হাত, হাড়ের কাঠামো শুধুমাত্র পড়ে। নদী তাকে গ্রাস করেছিল, কিন্তু তার খুনি শতাব্দীর পর শতাব্দী ধরে ভীতির বিভীষিকার প্রতীক হয়ে থাকা এক ভয়ঙ্কর নির্মম হত্যাকারী পিরানহা মাছ। এরা কয়েক মিনিটের মধ্যে একটি দেহকে কঙ্কালে পরিণত করতে পারে। দল বেঁধে আক্রমণ করে, হত্যা করতে এক মুহূর্ত দেরি করে না। এতদিন পর্যন্ত আমরা তাই জানতাম, কিন্তু আজ যদি বলি আমরা ভুল ছিলাম, যদি বলি আমাজনের গভীরে এমন কিছু আছে যা আমাদের ধারণাকে এক নিমেষের মধ্যে ওলটপালট করে দিতে পারে। একটি পিরানহা যে হত্যা করে না, একটি শিকারী যে আক্রমণ করে না, একটি মাছ যে শুধুমাত্র শ্যাওলা, উদ্ভিদ, পাতা, ফলমূল খেয়ে বেঁচে থাকে। আমাজন নদীর গুরুত্বপূর্ণ উপনদী ব্রাজিলের জিঙ্গু নদী, যেখানে বৈচিত্র্যপূর্ণ জলজ প্রাণী এবং বাস্তুতন্ত্র বিদ্যমান। সেখানেই এই প্রজাতির প্রাণীদের দেখা মেলে। এই প্রজাতির প্রাণীদের বলা হয় ভেজিটেরিয়ান প্রাণহা বা শাকাশী প্রাণহা। বিজ্ঞানসম্মত নাম মাইলোপ্লাস সাউরম। এটি দেখতে ভয়ঙ্কর মাংসাশী প্রজাতির প্রাণহাদের মতোই, তীক্ষ্ণ দাঁত, শক্ত চোয়াল, নিখুঁত শিকারী শরীর, কিন্তু কিছু যেন ঠিক নেই। এরা শিকার করে না, এরা হত্যা করতে অস্বীকার করে। বিজ্ঞানীরা নাম দিয়েছেন সাউরন, কারণ এর চোখ সবকিছু পর্যবেক্ষণ করছে। একটি শিকারী যে সবকিছু পর্যবেক্ষণ করছে কিন্তু হত্যা করে না। বিজ্ঞানীরা বলছেন এটি হয়তো খাদ্য সংকটের কারণে বিবর্তনের ফল। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও অনেক অজানা গভীর রহস্য এবং তথ্য? তাহলে যখনই আপনি পিরানহা নামটি শুনবেন, মনে রাখবেন সব হত্যাকারীর দাঁত থাকে না, আবার সব দাঁতওয়ালা প্রাণী হত্যাকারী হয় না। আমাজন মানেই অজানা রহস্যের দ্বার। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও অদ্ভুত রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু বলছেন, গাছেরাও উত্তেজনায় সাড়া দেয়, তারাও মানুষের মতো দুঃখ, কষ্ট, আবেগ, অনুভূতি প্রকাশ করে। কিন্তু আজ যদি বলি এই এমন একটি গাছ আছে যা কাটলে রক্ত বেরোয়, সেটা কি বিশ্বাসযোগ্য? সেটা কি সম্ভব? এটি কি প্রকৃতির কোনো গোপন সংকেত, নাকি এটি হারিয়ে যাওয়া এক অপ্রাকৃতিক শক্তির চিহ্ন? আজ আমরা উন্মোচন করব প্রকৃতির সবচেয়ে রহস্যময় উদ্ভিদ ড্রাগন ব্লাড লিলির, যার অস্তিত্ব আজও বিস্ময়কর। প্রকৃতির এক রহস্যময় দ্বীপ সোকোট্রা, যা ইয়েমেনে অবস্থিত। পৃথিবীর বুকে একমাত্র স্থান যেখানে ড্রাগন ব্লাড লিলির দেখা মেলে। এই গাছের শাখা প্রশাখাগুলি স্বাভাবিক গাছের মতো ছড়িয়ে ছিটিয়ে যায় না, বরং এটি গড়ে তোলে এক অদ্ভুত ছাতা আকৃতি। কিন্তু প্রকৃতি বিস্ময় তখন শুরু হয় যখন এই গাছ কাটা পড়ে বা আঘাতপ্রাপ্ত হয়। এই গাছ কাটা হলে বা আঘাতপ্রাপ্ত হলে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু সত্যি কি এটি রক্ত, নাকি এটি সাধারণ গাছের রস? বিজ্ঞান বলছে এটি গাছের রজন বা সপ, যা ফ্লাভোনয়েড এবং অ্যালকালয়েড সমৃদ্ধ। মানুষের শরীর কাটা পড়লে যেমন রক্ত প্রবাহিত হয় এবং কিছুক্ষণ পরে সেই রক্ত জমাট বাঁধতে শুরু করে, ঠিক তেমনি এই গাছ কাটা পড়লে নিজের সুরক্ষার জন্য তারাও রক্ত প্রবাহিত করে। এটি প্রকৃতির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যাকটেরিয়া, পোকামাকড় এবং সংক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে। এই গাছে রক্তের মতো তরল পাওয়া মাত্রই মানুষের মনে ভয়ের সৃষ্টি হয়, যে ভয় থেকে কিংবদন্তির জন্ম হয়। কিংবদন্তি আছে একজন পরাজিত ড্রাগনের রক্ত থেকে এই গাছ জন্মেছে। প্রাচীন যোদ্ধারা এই গাছের রজন ব্যবহার করত যুদ্ধের ঢাল এবং অস্ত্রশস্ত্র রাঙাতে। অ্যালকেমিস্টরা এই গাছের রজনকে জীবন অমৃত বলে মনে করত। প্রাচীন চিকিৎসায় এই গাছের রজন বা রস ব্যবহার হতো মানুষের আয়ু বৃদ্ধি এবং রোগ নিরাময়ের জন্য। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই গাছের সাথে কি সত্যিই কোনো হারানো শক্তির সংযোগ আছে, নাকি এটি প্রকৃতির একটি বিস্ময়? আজ এই রহস্যময় গাছ ধ্বংসের পথে। মানুষের লোভ, জলবায়ুর পরিবর্তন,
এবং নির্বিচারে বন নিধন ধীরে ধীরে শেষ করে দিচ্ছে এই বিস্ময়কর গাছকে। আজ আমরা হারিয়ে ফেলতে চলেছি প্রকৃতির সবচেয়ে বড় রহস্যময় এবং বিস্ময়কর উদ্ভিদ ড্রাগন ব্লাড ট্রি। এটি কি কেবলমাত্র গাছ, নাকি প্রকৃতির দেওয়া শেষ সতর্কবার্তা? আপনার কি মনে হয়, এই গাছ কি শুধুই প্রাকৃতিক বিস্ময়, নাকি সত্যিই কোনো প্রাচীন শক্তির চিহ্ন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও অবাক করা এবং রহস্যের ভরপুর গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। একটি প্রাণী যার হৃদস্পন্দন থেমে যায়, নিঃশ্বাস বন্ধ, রক্তপ্রবাহ শূন্য, শরীর বরফে জমে পাথর হয়ে যায়। বিজ্ঞান এটাকে বলে মৃত্যু। কিন্তু সপ্তাহখানেক পর সেই মৃতদেহ হঠাৎ করে আবার বেঁচে ওঠে। এটা অলৌকিকতা, নাকি প্রকৃতির কোনো অজানা কোড যা মানুষ আজও পর্যন্ত জানতে পারেনি? আজকে আমরা উন্মোচন করব প্রকৃতির বিস্ময়কর, চমকপ্রদ এমন এক প্রাণীর কথা যা মৃতদেহ থেকে পুনরায় পুনর্জীবিত হয়ে সকলকে অবাক করে। আসুন শুরু করি। এই অবিশ্বাস্য চমকপ্রদ প্রাণীর নাম উড ফ্রগ। আলাস্কার হাড় কাঁপানো শীতে যখন চারিদিক বরফের এবং তুষারের চাদরে ঢেকে যায়, তখন সমস্ত প্রাণীরা পালিয়ে যায় আশ্রয়ের খোঁজে। কিন্তু এই ছোট্ট উড ফ্রগ সে পালায় না, বরং সে চুপচাপ মাটির উপর শুয়ে পড়ে, নিজের শরীরকে বরফে রূপান্তরিত হতে দেয়। এটা রূপকথা নয়, সে সত্যিই বরফ হয়ে যায়। তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, স্নায়ু কাজ করে না, মস্তিষ্কে সিগন্যাল যায় না, রক্ত থেমে যায়। একটি সম্পূর্ণ মৃতদেহ যেটা তুষারের নিচে চাপা পড়ে থাকে দিনের পর দিন। এবং তারপর যখন বসন্ত আসে, যখন বরফ গলতে শুরু করে, তখন এই ব্যাঙের শরীর থেকেও বরফ গলতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে জমাট বাঁধা ঠান্ডা রক্ত আবার বইতে শুরু করে। হৃৎপিণ্ড ধীরে ধীরে স্পন্দন তোলে, সে চোখ মেলে তাকায়, নিঃশ্বাস নেয়, আর এক সময় লাফ দেয়। সে বেঁচে ওঠে নতুন করে আবারও। বিজ্ঞানীরা স্তম্ভিত, কিভাবে সম্ভব? আর উত্তর লুকিয়ে আছে তার শরীরের ভেতরকার এক অবিশ্বাস্য কৌশল। শরীরে জমা হয় গ্লুকোজ ও ইউরিয়া, যা বরফের মতো কঠিন অবস্থাতেও তার কোষগুলিকে ফাটতে দেয় না। এটাকে বলা হয় প্রাকৃতিক লাইফ প্রিজার্ভেশন সিস্টেম, যা মানুষের পক্ষেও সম্ভব। ভাবুন তো, যদি মানুষও এমনভাবে নিজের শরীরকে ফ্রিজ করে ভবিষ্যতে পুনরায় ফিরে আসতে পারত। মহাকাশে 1000 বছর পাড়ি দেওয়া, মৃত্যুকে ঠকানো, অমর হওয়া। উড ফ্রগ কি সেই ভবিষ্যতের গোপন চাবিকাঠি? নাসার গবেষকরা এই ব্যাঙটির শরীর নিয়ে গবেষণা চালাচ্ছেন, কারণ এতে আছে এমন এক জীবন্ত কোড যা মানুষকে শীত নিদ্রা এবং মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে আনতে পারে। একটা ব্যাঙ, ছোট, নিরীহ, কিন্তু সে মৃত্যুকে জয় করে। এটা কি কেবল কোনো প্রাণীর গল্প, নাকি প্রকৃতির গোপন লেখা এমন রহস্য যা একদিন বদলে দিতে পারে গোটা মানব জাতির ভবিষ্যৎ? আপনার কি মনে হয় এই প্রকৃতির বুকে এমন আরও কত কিছু গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও চমকপ্রদ, রহস্যময় এবং অবাক করা বৈজ্ঞানিক সত্যযুক্ত গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। রূপচর্চা বা রূপসজ্জার অন্যতম প্রধান প্রসাধনী হলো লিপস্টিক। আর আপনি কি জানেন এই লিপস্টিকের রং তৈরি হয় একটি ছোট পোকার রক্ত থেকে? আর এই রং তৈরি করতে লাখো লাখো পোকাকে মেরে ফেলা হয়। আজকে আমরা উন্মোচন করব কিভাবে ছোট পোকার রক্ত থেকে লিপস্টিকের রং তৈরি করা হয়, তার আশ্চর্য এবং রহস্যময় কাহিনী। চলুন শুরু করি। এই ছোট পোকার নাম কোচিনিল। কোচিনিলরা বসবাস করে প্রিকলি পেয়ার নামক এক ক্যাকটাসের গায়ে। আর এই ক্যাকটাস
প্রিকলি পেয়ার, যা মূলত পাওয়া যায় আমেরিকাতে। এই পোকারা এমন এক রাসায়নিক পদার্থ তৈরি করে যার নাম কার্মিনিক অ্যাসিড, যা তাদেরকে প্রাণীদের এবং পাখিদের আক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করে। প্রথমে এই পোকাগুলিকে হাতে করে ক্যাকটাসের গায়ে থেকে সংগ্রহ করা হয়, তারপর তাদেরকে রোদে শুকানো হয় এবং তাদেরকে পিষে ফেলা হয়। পিষে ফেলে একটা মিশ্রণ তৈরি করা হয়, যে মিশ্রণ জলে ভিজিয়ে তারপরে তাকে ছেঁকে বিশুদ্ধ করে তৈরি করা হয় একটি রং, যার নাম কারমাইন। আর এই কারমাইনই হলো লিপস্টিকের রং তৈরির প্রধান উপকরণ। এই লাল রংটাই আমাদের কসমেটিক ইন্ডাস্ট্রির কোটি কোটি টাকার সম্পদ। এই রং শুধুমাত্র লিপস্টিক এর রং তৈরির কাজে নয়, বরং আপনি খাচ্ছেন এমন আইসক্রিম, কেক, পেস্ট্রি, দুগ্ধজাত দ্রব্য এবং জুসেও কারমাইনের ব্যবহার ব্যাপকভাবে চলে আসছে। আপনি কি জানেন, মাত্র 1 কেজি কারমাইন তৈরি করতে 70 থেকে 80 হাজার কোচিনিল পোকাকে মেরে ফেলতে হয়। হাজার হাজার প্রাণী শুধুমাত্র আমাদের রূপচর্চার জন্য প্রতিনিয়ত বলি হচ্ছে। এ কারণেই আজকাল অনেকেই ভেগান কসমেটিক বা প্লান্ট বেসড রঙকে বেছে নিচ্ছেন রূপচর্চার জন্য। কিন্তু গোপনে এখনো অনেক নামি দামি ব্র্যান্ড তাদের লিপস্টিক রং তৈরির ক্ষেত্রে ব্যবহার করে চলেছেন কারমাইনকেই। সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক নির্মম বাস্তবতা, যা আমরা আজও জানি না এবং ভাবিও না। একটি ছোট পোকা, একটি ক্যাকটাস, এক ফোঁটা রক্ত, তাতেই তৈরি হচ্ছে কোটি কোটি টাকার মেকআপ। আপনার ঠোঁটে রাঙা লিপস্টিক, যার পিছনে লুকিয়ে রয়েছে প্রকৃতির এক অবাক করা কাহিনী। আপনি কি মনে করেন আপনি যে লিপস্টিক ব্যবহার করেন বা আপনি যে আইসক্রিম খান, তাতে এই কারমাইন রং ব্যবহার করা হয় না? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও চমকপ্রদ এবং আরও অনেক অজানা তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।